আসসালামু আলাইকুম। আজ চাঁদ রাত, এক মাস সিয়াম সাধনার পরে আগামীকাল ঈদ উদযাপিত হবে বাংলাদেশে। আমরা জানি আজকে অনেক আনন্দের দিন, কিন্তু সেটা আমরা করতে পারছি না। সারা দেশে মহামারী, সারা বিশ্বে মহামারী। তারপরও আপনাদের মনকে ভালো রাখার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা চেষ্টা করব কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মন ভালো রাখার। আপনারা ঘরে থাকুন। আমি সোহেল তালুকদার, গুড নিউজ থেকে আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক আসলে বলতেই হবে, যেহেতু সত্যি কালকে ঈদ। ঈদটা এই ঈদ আমাদের জীবনে যেভাবেই আসুক, কিন্তু আগামীকাল ঈদ, সেজন্যই বলছি ঈদ মুবারক। জানি এই ঈদ সবার জন্য অতটা আনন্দদায়ক হবে না, হতেও পারে না। তো তারপরে বলছি ঈদ মুবারক। সবাই আপনারা ঘরে আছেন, ঘরে থাকবেন। আর হচ্ছে আমাদের এই আনন্দ আড্ডা একটু একটু করে জমে উঠছে আপনাদের ভালোবাসায়। আপনারা উৎসাহ দিচ্ছেন, উৎসাহিত করছেন, আর সেজন্য আমরা আসলে চালিয়ে যেতে পারছি। আপনারা নিরুৎসাহিত করলে আমরা এত দূর আগাতে পারতাম না। তো আজকে আমাদের আড্ডায় দুজন গুণী শিল্পী, এখন আমরা তাদেরকে সামনে আনবো। আজ আপনাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় এবং প্রখ্যাত আবৃত্তিকার, তিনি একাধারে শিক্ষক, অভিনয় শিল্পী। আমরা আমাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর নিমাই মণ্ডলকে। ডক্টর নিমাই মণ্ডল। সুধীবৃন্দ, আপনাদের দর্শক সবাইকে শুভেচ্ছা। করোনাক্রান্ত একটা পরিস্থিতির মধ্যে হলেও আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যত দুঃখের মধ্যেই হোক না কেন, আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথের সেই কথা, দুঃখের তিমিরে জলে যদি মঙ্গল আলোক, তবে তাই হোক। দুঃখের মধ্যে দিয়ে মঙ্গল আসবে, যত করুণ পরিস্থিতি হোক না কেন। করোনার নিশ্চয়ই এখান থেকে মানুষের উত্তরণ ঘটবে, প্রকৃতি সবুজ হবে, মানুষের মনে আনন্দ ছড়িয়ে যাবে। আমরা এখান থেকে মুক্ত হয়ে সেই আগের মতো আনন্দ চিত্তে আনন্দময় পরিবেশে ফিরে যাব, সেই কামনা। দর্শক শ্রোতা সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। ঈদ আগামীকাল অত্যন্ত আনন্দপূর্ণ হবে উদযাপন। আমাদের সঙ্গে অনেক আরো সুন্দর একজন দাদা। আছেন বরেণ্য শিল্পী। আমাদের সঙ্গে আরেকজন আছেন, সে খুব গুণী শিল্পী এবং সঙ্গীত শিল্পী। সে এক কথায় যদি আমি তাকে বলি যে খুব গুণী শিল্পী, তাহলে খুব ছোট করে বলা হবে। আমি মীরা মণ্ডলকে, দিদিকে আমি দর্শকদের সামনে আনছি। দিদির কথাটা একটু বলুক। মীরাদি, নমস্কার দিদি। ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, খুব ভালো আছি। ঈদ মুবারক। যদিও আমাদের দেশের যে করোনা যে ক্রাইসিসটা যাচ্ছে, দুঃখ কষ্ট কখনোই সবসময় থাকে না, সেটা আমরা পার করেই যাব কোনো না কোনো ভাবে। এখন হয়তো সাময়িকভাবে আমরা খুব মানে মনের দিক থেকে খুব কষ্টে আছি, হ্যাঁ, কিন্তু এটা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবো। কালকে ঈদের আনন্দ আমরা এবার সেভাবে করতে পারবো না। ঘরে বসে আমরা ঈদ উদযাপন করব, কোথাও যাব না। নিজের ভিতরেই যেন পরিবার পরিজন নিয়ে থাকতে পারি ঘরের ভিতরে, সেই প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ দিদি। আপনাদেরকে দুজনকে পেয়ে আমরা অনেক খুশি। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্য শুভকামনা। এখন এই দেশের এই পরিস্থিতি নিয়ে দিদি, আপনি বা দাদা দুজনেই বললেন। তারপরে আপনারা নিজেরা কিভাবে মেনটেন করছেন এই পরিস্থিতিটা?
আমি যদি বলি আসলে গত 2 মাস অর্থাৎ যখন থেকে সরকার ঘোষণা করেছেন মানুষদেরকে ঘরের মধ্যে থাকার, তারও বেশ কদিন আগে থেকে আমি প্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, সেখানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। প্রায় তখন থেকেই ঘরের মধ্যেই আছি। কখনো কখনো প্রয়োজন হলে হয়তোবা নিচতলায় নিচে নেমে আসি 4 তলা আমার বাসা থেকে, বা কখনো খুব জরুরি হলে 2 একদিন বাইরেও গেছে, হয়তো ব্যাংকে বা কোনো মুদি দোকানে। কিন্তু চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঘরে থাকা যায়। আসলে এই রোগটি তো ওরকম ভাবে আসার আগে কোনো টিকা বা কোনো কিছু আবিষ্কৃত হয়নি। সুতরাং আমাদেরকে ঘরে থেকে, যদি আমরা যতটুকু ঘরে থাকবো ততটুকুই নিরাপদ। এখন সবসময় হয়তো থাকা যাবে না, বা 2 মাস হলো আমরা প্রায় ঘরে বদ্ধ। এভাবে তো সারাটা বছর থাকা সম্ভব নয়। তারপর আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নিশ্চয়ই কাজে যোগদান করতে হবে। কিন্তু প্রত্যেকেই নিজের নিরাপত্তা বজায় রেখে মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলো পরে যতটুকু আমরা পারি সেভাবে সামাজিক দূরত্ব, এক ব্যক্তি থেকে এক ব্যক্তির দূরত্ব বজায় রেখে আমরা চলবো। এবং আমরা সবাই যদি সচেতন থাকি, সেই করোনাকে ঠেকানোর যেসব পদ্ধতি এখন আর বলার দরকার নেই, সবাই জেনে গেছেন, সেগুলো যদি আমরা পালন করি তাহলে হয়তো আমরা অনেকাংশে করোনার যে ভয়াবহতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আজকে দেখুন আমেরিকা, ইতালি, ফ্রান্স, তারা যেভাবে আক্রান্ত হয়েছিল, স্পেন, মানে সৃষ্টিকর্তার অপার মহিমা, যে আমাদের মতো দরিদ্র দেশ যেখানে আমাদের প্রোটেকশন নেওয়ার তেমন কোনো ব্যবস্থাই নেই, সেখানে কিন্তু আমরা তুলনামূলকভাবে অনেক ভালো আছি। আমরা নিশ্চয়ই আগামীকাল সৃষ্টিকর্তার কাছে আরো প্রার্থনা করবে সবাই, যাতে আমাদের বাংলাদেশ নিরাপদ থাকে, সারা পৃথিবী নিরাপদ থাকে। আমরা প্রার্থনা করি সারা পৃথিবীর মানুষ সুখী হোক, মঙ্গল লাভ করুক, সবাই নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সবার জীবন আনন্দময় হোক। এরকমই আমরা বিধাতার কাছে প্রার্থনা করি। অনেক মূল্যবান কথা শুনলাম। এই দিদি যদি একটু বলেন যে আপনি নিজে আসলে কিভাবে নিরাপদ থাকেন বা কি করা উচিত আর কি? আমি পেশার শিক্ষকতা করি, সঙ্গীত শিল্পী। আমার গানের কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি গান শেখাই। খেলাঘর, কেন্দ্রীয় খেলাঘরে আমি শিক্ষকতা করি, সংস্কৃতি ডিপার্টমেন্টটা আমি দেখি। তো মার্চের 16 তারিখে আমি শেষ ক্লাস করিয়ে ঘরে ঢুকেছি। মার্চ 16, এপ্রিল 16, মে 16 পার হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত আমি নিচে নামিনি। মানে কোনো কিছু দরকার, খুব দরকার হলে পরে আমার হাজবেন্ড যায়। তো আর আমি একেবারেই নামিনি, কারণ যতটুকু দেখতে পাচ্ছি যে ঘরে থাকাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। যে যত বেশি ঘরে থাকবে তত বেশি এই পরিস্থিতি থেকে মুক্ত থাকবে। আর আমি মনে করি সবাই যদি এইটুকু চিন্তা করতো যে ঘরে থেকেই যেহেতু ভালো থাকা যায়, একটু কষ্ট করে না হয় একটু কম খাই, আমরা একটু কম বিলাসিতা করি, তারপর তো ঘরে আছি, সুস্থ হলে আবার আমরা বেড়াতে যাব, আবার আমরা শপিং করব, আমরা আবার ঘুরবো, আমরা আবার খাবো। সবাই যদি এইভাবে চলি তাহলে আশা করি খুব তাড়াতাড়ি হ্যাঁ আমরা দিদি, করোনা আপনি প্যান্ডামিক থেকে ঠিকই বলেছেন। বের হবো। আমাদের প্রাইম মিনিস্টার আজকে শুভেচ্ছা বাণীতে বলছিলেন যে করোনার সাথে বসবাস, আর এগুলোর মধ্যে আমাদের চলতে হবে, যেহেতু ভ্যাকসিন আমাদের এখনো আবিষ্কার হয়নি, আমরা পাইনি। তো আমাদের এর মধ্যে থেকে সচেতন থাকতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু 7:30টার দিকে বলছিলেন এই কথাগুলো। অ্যাকচুয়ালি তাই, আমরা সচেতন যদি থাকি তাহলে আক্রমণটা একটু কমই হবে আমাদের প্রতি। দেখেন ঈদে অসংখ্য মানুষ কিন্তু গ্রামের বাড়িতে ছুটে গেছে। আপনি দাদা এবং দিদি, আপনি একটু ভাবেন যে কতটা আক্রমণের ঝুঁকি আরো বেশি বাড়বে। আজকে দেখেন মৃত্যুর হার সর্বোচ্চ বেশি। দাদা, আমরা ভয়ে আছি, তবে ওই যে কথা বলছিলাম যে আমাদের উপরে সৃষ্টিকর্তার অপার আশীর্বাদ আছে। নইলে আমাদের কিন্তু আসলে পাশ্চাত্যে যেমনটা হয়েছে, দিনে আমি আশঙ্কা করছিলাম হয়তো অনেক আরো মানুষ আক্রান্ত হতো। মানুষের মধ্যে আছে, আমার নিজের গ্রাম সাতক্ষীরার দেবহাটা, সেখানে আমার গ্রামে 23 জনকে পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী। তারা সবাই নারায়ণগঞ্জে চাকরি করত।
সবাই করোনা নিয়ে গেছে, কিন্তু কারোরই কোনো লক্ষণ ছিল না, কিন্তু তাদেরকে যথাযোগ্যভাবে তাদের ঘরে আটকে রাখা হয়েছে বা নিয়ম মানতে বাধ্য করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে, এবং শুনেছি সেটি আর বিস্তৃতি লাভ করেনি। কিন্তু আমি ভয়ে আছি যে আগামী কালকের পরে কেমনটা হয়। শপিং মল খুলে দেওয়া হয়েছে, অন্যান্য জায়গা, আসলে ঢাকা শহরটাই সব থেকে নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে আমি মনে করি তুলনামূলকভাবে। যাই হোক, এর মধ্যে দিয়ে এগিয়ে যাবে জীবন, থামবে না। প্রতি শতকে একটি করে মহামারী আসে, সেটির দর্শনও আমরা পেয়ে যাচ্ছি। এর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জীবন তো আসলে থামবে না, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে চলাই জীবন, সেই জীবন এগিয়ে যাবে। দাদা, শপিং মল কিন্তু আংশিক কিছু খুলেছে, যেমন আমাদের মলটা যমুনা ফিউচার পার্ক, আমার শোরুম যেখানে, আমরা কিন্তু এটা খুলিনি। আবার আমাদের এরকম মোহাম্মদপুর হ্যাঁ এলাকাতে কিছু কিছু খুলেছে। হ্যাঁ, তো দাদা এবং অনেক দিদি, হ্যাঁ আমাদের এই প্রচেষ্টাটা হচ্ছে মানুষকে আসলে ঘরে থাকতে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনারা ঘরে থাকুন, আমরা নিরাপদ থাকবো, আপনারা নিরাপদ থাকবেন, সারা দেশ নিরাপদ থাকবে। তো দিদির আমরা আজকে শুরুতে কোন গানটা শুনবো? আমি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত করি। তারপরে সময়ের সাথে সাথে আমি পঞ্চকবি অন্য 3 কবি আছে, অতুল প্রসাদ, পিএল রায়, রজনীকান্ত সেন, তাদের গান করার চেষ্টা করব। তো আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান দিয়ে আজকে পরিবেশনা শুরু করব। তোমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটে
সেদিন খেলা গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে ছুটে তুমি আমি তোমার গান তো গাইনি আমার ইয়ার মাঝে গেছি আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। ধন্যবাদ দিদি। অনেকগুলো গানের comments- শুরুটা বলেন। কমেন্টস আসছে না, অনেকে দেখছে। হ্যাঁ, আচ্ছা, গানের শুরু হচ্ছে, আমি কবে যে শুরু করেছি সঠিক সময় সেটা মনে নেই, তবে আমার আমার হাতে খড়ি, মার কাছ থেকে হাতে খড়ি। মা খুব ভালো গান গাইতেন এক সময় পাকিস্তান পিরিয়ডে, তো মার কাছে গান শিখেছি। তো নিজের যতটুকু মনে পড়ে 84-এ আমি প্রাতিষ্ঠানিকভাবে আমি নারায়ণগঞ্জ বড় হয়েছি, ওখানে আমি একটা স্কুলে ভর্তি করিয়ে দেন মা। তো সেই থেকে আর কি, আর আরো অনেক আগে থেকে মার কাছে শেখা, অনেক ছোটবেলায়, সেটা আমার ঠিক মনে নেই। তারপর আমি এক নাগারের সঙ্গীত বিদ্যালয় বলে একটা স্কুল ছিল, সেখানে আমি গান করেছিলাম প্রথমে উস্তাদ নিত্য গোপাল সাহা, তারপর তিনি গত হওয়ার পরে তার পুত্র অপূর্ব সাহার কাছে আমি অনেক দিন গান করেছি, প্রায় 15 বছর তার কাছে করেছিলাম। তারপরে 92 সালে আমি জাতীয় সম্মেলন পরিষদ থেকে, রবীন্দ্রসঙ্গীত জাতীয় সম্মেলন পরিষদ থেকে আমি জেলা বিভাগে প্রথম মান পাওয়ার পরে আমি ছায়ানটে ভর্তি হই ঢাকায়। সেখানে আমি ছায়ানটে রবীন্দ্রসঙ্গীতের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করি। ছায়ানট চলাকালীনই আমি বাংলাদেশ বেতারে 95-এ পরীক্ষা দিয়ে 96-এ এনলিস্টেড হয়ে যাই। এখন আমি বাংলাদেশ বেতারে উচ্চ গ্রেডের শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনেও আছি। আর বিভিন্ন যে প্রাইভেট চ্যানেল গুলো আছে সেগুলোতে সবসময় আমরা করেই থাকি। এই হচ্ছে আমার সঙ্গীত জীবন। তার মাঝে আমার যে একটা বৈবাহিকের যে ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা, তো বিয়ের পরে অনেকেরই গান বাজনা হয় না, কিন্তু আমি সেটা করতে পেরেছি সম্পূর্ণ ডক্টর নিমাই মণ্ডলের কারণে। সেজন্য আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ। আমরাও কৃতজ্ঞ, নাহলে দিদিকে পেতাম না। অনেক কমেন্টস আসছে। দু চারটে কমেন্টস ভালো যদি মনে হয় আপনাদের পড়ার মতো, দু চারটে পড়েও শোনাতে পারেন। দর্শকরা অনেক সময় নিজেদের নাম শুনলেও ভালো লাগে তাদের। মাহবুবুল ইসলাম লিখেছেন, নিমাইদা ভালো লাগছে দাদা দিদি দুজনকেই। আচ্ছা, ধন্যবাদ। হাসিনা আহমেদ, আমাদের প্রিয় হাসিনা আপা, সুমা আপা, ঈদ মোবারক। দুই প্রিয় মানুষ, হ্যাঁ আমাদেরও প্রিয় মানুষ, দুজনকে আমরা একসঙ্গে পেয়েছি আজকে আমাদের। বৌদি আমাদের খুবই প্রিয়, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমার হচ্ছে প্রিয় আপু। আপু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, বাট আমাদের এখন অনুষ্ঠান চলে, আপু ঘুমাবে না। তো এবারে আসি দাদার কাছে, যে দাদা যদি একটু আপনি শিক্ষকতা করেন, অভিনয় করেন, আবৃত্তি করছেন প্রায় 30 বছর ধরে, তো আবৃত্তিটা আপনার কেন ভালো লাগে? আবৃত্তি আসলে আমার যেখানে বাড়ি সাতক্ষীরা জেলার সীমান্ত, একেবারেই সীমান্ত, নদীর ধারে আমাদের বাড়ি, নদীর ওপাশেই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা। তো আমাদের খুব ছোটবেলা থেকে কলকাতা বেতার আমরা স্পষ্ট শুনতাম, ঢাকা বেতার শুনতে পেতাম না, এবং কলকাতা দূরদর্শন দেখতে পেতাম, ঢাকা টিভি আমরা অনেক পরে দেখতে পাই। আমার যখন একটা বড় হয় তখন দেখতে পাই। তো কলকাতা বেতারে সকালবেলার দিকে, ঠিক দুপুরের দিকে কোনো অনুষ্ঠানের মাঝখানে ফিরার হিসেবে কবিতা আবৃত্তি করতে হতো।
তো আমার খুব মনে পড়ে একদিন হঠাৎ করে কাজী সব্যসাচীর কণ্ঠে কান্ডারি হুঁশিয়ার কবিতা হচ্ছে যে দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই প্রথম আমার অন্তরে ঘা দিল একটি কবিতা। এরপর আমার গ্রামে আমার শিক্ষক ছিলেন মাহতাব স্যার। তিনি আমাকে কোন একটি প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণীতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ শেখান। আমি তখন কিছু বুঝিনি, কিন্তু এতদিন পরে যখন আমি আমার শিক্ষার্থীদের এই কবিতাটি পড়াই কিংবা কখনো আবৃত্তি করি, মনে হয় অজানায় তিনি যেন আমার মধ্যে ছাপ ফেলেছেন। আর এরপরে আর একটু বড় হলে যখন নবম দশম শ্রেণীতে পড়ি, তখন প্রতিদিন কলকাতা বেতারে ঠিক 10:30টায় বাংলাদেশ সময় 15 মিনিটের একটি অনুষ্ঠান ছিল কাব্যলোক। সেইখানে আমরা কোনোদিন প্রদীপ ঘোষ, কোনোদিন পার্থ ঘোষ, গৌরী ঘোষ, শম্ভু মিত্র, সেখানে কাজী সব্যসাচী, তৃপ্তি মিত্র, এইসব বড় বড় আবৃত্তি শিল্পীদের আবৃত্তি শুনতাম। ওটা শুনতে শুনতে যেন একটা কান তৈরি হয়ে গেল। বুঝিনি, কিন্তু ভালো লাগে। আর এরপরে ঢাকায় চলে আসি। 1986 সালে বাংলা বিভাগে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই 7 দিনের মধ্যে আমি গুরু খুঁজে নেই। আমার গুরু প্রয়াত কাজী আরিফ এবং তার সহধর্মিণী গালাবনী। এরপর আমার শিক্ষক নরেন বিশ্বাসকে পাই, বিভিন্ন ওয়ার্কশপে পাই কাজী আবু জাফর সিদ্দিকী, কণ্ঠশীলনে পাই ওয়াহিদুল হক প্রয়াত, খুবই শ্রদ্ধেয় মানুষ। আশরাফ বন্দ্যোপাধ্যায়ের সাথে ওয়ার্কশপ করেছি, জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছেও শিখেছি। এমনি ভাবে গোলাম মুস্তাফার ওয়ার্কশপে, হাসান ইমাম আমাদের ওয়ার্কশপে ক্লাস নিয়েছে। এভাবে এগিয়ে যায় এবং আমি জগন্নাথ হলে আমি যুক্ত থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে এসে অত্যন্ত সাংস্কৃতিক একটি পরিমণ্ডল ছিল জগন্নাথ হলে, এখনো আছে। বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাকে এখনো ডাকে, আমি স্ত্রী শাস্ত্রী যাই। সেখান থেকে কবিতার ওই চর্চা, এবং তার থেকে বড় কথা যে আমি সবসময় চেয়েছি শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে, প্রমিত আবেগে, সঠিক অভিব্যক্তিতে যেন কথা বলি, যেন আঞ্চলিক উচ্চারণ আমার কাছে কোনো হেয় না। আমি যে কোনো অঞ্চলের, চট্টগ্রাম হোক, নোয়াখালী হোক, সেই ভাষায় কথা বলাকে আমি একটুও হেয় মনে করি না। কিন্তু যখন আমি সর্বজনের সামনে আমি ক্লাস নেব, কিংবা আমি একজন সচিব, আমি বক্তৃতা দেব, তখন সেই জায়গায় যদি আমি আমার আঞ্চলিকতা দুষ্ট উচ্চারণ করতে থাকি, তাহলে কিছু মানুষের কাছে তখন বোধগম্য হবে না। এই জন্য আমাদের এই প্রমিত বা শিষ্ট উচ্চারণটা শেখা দরকার। এবং আমি শিখতে এখনো চেষ্টা করি, শিখি, শেখাই, আবৃত্তি করি, উচ্চারণ শেখাই। অভিনয়, গ্রামে থাকতে যাত্রাপালায় অভিনয় করতাম, ঢাকায় এসে ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। বিটিভিতে আমি উপস্থাপনাও করেছি আদিবাসী বিষয়ক প্রোগ্রাম, বিভিন্ন চ্যানেলে আবৃত্তি করি। মীরা এবং আমি আমরা ঢাকার সমিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় জোট, বিভিন্ন বড় অনুষ্ঠান, বর্ষার বরণ, নবান্ন, বর্ষবরণ, বসন্ত উৎসব, সবগুলোতে অংশগ্রহণ করি। সেগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাই। আমার আরেকটি পরিচয়, আমি সেটি বলি নিজের কথা। আমার আরেকটি প্রিয় জায়গা, আমি দীর্ঘদিন বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেছি। সেইখানে চাকরি করার সময় এবং তারপরে আমি প্রায় 14-15টার মতো বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছি। এর মধ্যে মুস্তাফা সারোয়ার ফারুকীর গ্রামীণ ফোনের একটি শালা জাগরণ বিজ্ঞাপন ছিল, যেখানে দুটো বাচ্চা গাঁদা ফুলের বাগান থেকে ফুল চুরি করে 21শে ফেব্রুয়ারি নিয়ে শহীদ মিনারে দেওয়ার জন্য। তখন সেই মালি চরিত্র ছিল আমার, তাদেরকে বকা দিই। আবার পরে যখন আমি ফুল বিক্রি করে ফিরে আসি, দেখি যে তারা শহীদ মিনার বানাচ্ছে, কিন্তু আমার গাঁদা ফুলের বদলে তারা কাগজের ফুল দিয়ে বানাচ্ছে। এদিকে আমি আবেগ আপ্লুত থাকি। এরকম আমরা অনেকগুলো বিজ্ঞাপন চিত্রে আমি অভিনয় করেছি। এর মধ্যে কলকাতা থেকে সৃজন সম্মান অ্যাওয়ার্ড পেয়েছে আন্তর্জাতিক, এবং সেই বিজ্ঞাপন ছিল টেলিটকে, সেটা এখানে অ্যাডভার্টাইজিং ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপরে আমি এর মাঝখানে প্রথম আলোর বদলে যাও সিরিজের একটি বিজ্ঞাপন চিত্র, সেটি অমিতাভ রেজা তৈরি করেছিল, সেটির জন্য ব্র্যান্ড ফ্রম অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপরে ইফতিকার ফাহমির বেশ কতগুলো বিজ্ঞাপন, তারিকা নামের সাথে বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেছে। এরকম আশফাক নিপুণ, মানে আমি অনেকগুলো ভালো ভালো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তো তবু আমি মনে করি আমার যতগুলো পরিচয় থাকুক না কেন, আমি কেন যেন নিজেকে আবৃত্তি শিল্পী পরিচয়ই সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করি, যেটি গোলাম মুস্তাফা অভিনেতাকে নিয়ে করতেন। তো আমি ভাবছি যে গান হলো মীরার একটি কবিতা বোধ হয় আবৃত্তি করা যেতে পারে, না কি বলুন? আমি কি কবিতায় যাব? জি। এত সুন্দর করে দাদা বলছিলেন, আপনি এত সুন্দর করে কথাগুলো বলছিলেন, আমার তো মনে হচ্ছিল আমি কবিতাই শুনতে পাচ্ছিলাম। আর যারা যারা আমাদের সাথে আছেন, একটু কষ্ট করে সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন।
দাদা যাচ্ছি কবিতায়। আমি ঠিক আসলে আমাদের বাঙালি মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ এত ওতপ্রোতভাবে জড়িত, আমরা যে অবস্থায় থাকি না কেন মনে হয় যেন রবীন্দ্রনাথ আমাদের জন্য সেইখানের একটা কবিতা লিখে গেছে। তো আমি এই যে করোনা পরিস্থিতিকে অস্বীকার করতে পারবো না, সেখান থেকে আমি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে শুরু করছি, যে ত্রাণ কবিতা, যেটা আমাদের আগামীকাল ঈদ, সেই প্রার্থনার সঙ্গেও অনেকটি ওই বক্তব্য নেই। মনে করা যাক আমি প্রার্থনা করছি। অন্তর মম বিকশিত কর, অন্তর তরহে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। রবীন্দ্রনাথের একটি সাথে সাথে আরেকটি কবিতা আমি পড়ছি, এরকম ছোট কবিতা, যেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে বিপদে আমি পড়েছি, বিপদে আমাকে তুমি রক্ষা না করে আমাকে সাহস যোগাও সৃষ্টিকর্তা। প্রথম কবিতাটি পড়লাম ত্রাণ, এবং দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে আত্মত্রাণ। বক্তব্য অনেকটা সামঞ্জস্য আছে। আজকে আমরা যে বিপদ পরিস্থিতি, সেখানের সঙ্গে অনেকটা মিল আছে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে লোভিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিনই করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, তোমারে যেন না করি সংশয়। দুটোই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। অনেক সুন্দর দাদা, অনেক সুন্দর। এবার হচ্ছে অনেকে আছেন আমাদের সাথে, অনেকে হাতে তালি দিচ্ছেন, লাইক দিচ্ছেন। তো সবাই আপনারা একটু শেয়ার করে দিবেন, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে এবার আমরা দিদির কাছে চলে যাচ্ছি গানে। আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে, এর আগের গানটাও ছিল, কিন্তু রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে কিছু গান ঈশ্বরের সাথে যে তার প্রেম, সেটা ছিল। যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এই গানটা যারা না জানে অনেকে হয়তো ভাববে যেটা প্রেম পর্যায়ের, আসলে ছিল পূজা পর্যায়ে, যেটা রবীন্দ্রনাথ ঐশ্বরিক যে একটা বিষয় ছিল তার ভিতরে, যে ঈশ্বরের সাথে একটা প্রেম, তার সেরকমই অনেক গান আছে। তো এখন আমি একটা রবীন্দ্রনাথের খুব একটা জনপ্রিয় গান করবো, সেটাও পূজা পর্যায়ে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে,
বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আকাশের যত তারা সে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবতে আলো পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কে কলরবে, গেল কে গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কে কলরবে, গেল কে গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, ফুল উঠেছে অরুণ বিলাস তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আমার ভীষণ প্রিয় গান এটা দিদি, ভীষণ। আমি খুব পছন্দ করি এই গানটা। হ্যাঁ, অনেকেরই খুব প্রিয়, অনেকেরই পছন্দ। এটা একটা খুবই কমন গান, গাইতে ভালো লাগে। দাদা এবং এবার একটু দিদিকে অনেকে ঈদ মোবারক জানাচ্ছেন। হ্যাঁ প্লিজ। আমরাও সমগ্র যারা দেখছেন এবং শুনছেন সেই শ্রোতা দর্শকদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক এবং আমাদের যে বর্তমান সময়ের দুঃখ বা বেদনাময় পরিস্থিতি থেকে আমরা আনন্দে আমাদের সবার জীবন উত্তরণ ঘটুক। সবাইকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। দাদার কাছে একটু এখন হ্যাঁ জানতে চাইতাম যে আপনাদের দাম্পত্য জীবনের শুরু গল্পটা। দাম্পত্য জীবনের শুরু একেবারেই মধ্যবিত্ত মানুষের যেমন ভাবে যে কোন রকম পূর্ব পরিচয় নয়, যে ও মীরা গান গাইতো টিভিতে, সেটা আমি চিনতাম না। কিন্তু একেবারেই নিয়ম মাফিক নর্মাল যে পরিচয়, সেভাবেই কোনো একজন আমাদের পরিচিত, তার আমি জীবনসঙ্গী নির্বাচনের জন্য একজন সঙ্গীত শিল্পীর খুঁজছিলাম এবং সেটি হিন্দুদের মধ্যে জাতপাতের একটা ভেদ আছে, সেটিকে অগ্রাহ্য করে ওই যে বর্ণভেদ প্রথা, যেটা আসলে হিন্দু ধর্ম অনুমোদন করে না কিন্তু হিন্দুদের মধ্যে আছে, সেটিকে উত্তরণ ঘটিয়ে আমরা দুজন আসলে দুই কাস্টের মধ্যে ছিলাম, কিন্তু আমরা সঙ্গীতের মধ্য দিয়ে শিল্পের মধ্য দিয়ে এক হয়ে যাই। কিন্তু সেটি কোনো পূর্ব পরিচয় সূত্র না, দেখ খবর আনে একজন, তারপরে যথারীতি নিয়ম মাফিক দুই পরিবারের অভিভাবকদের সম্মতিক্রমে আমরা জীবন এক ঘরের নিচে বসবাস করতে থাকি ধর্মীয় বিধান মতো। আর কত বছর চলছে এখন? 2002 থেকে 18 বছর 19 বছর 18 বছর পার করেছি। আমাদের একটি সন্তান, তার নাম ঋদ্ধ নিরুপম, সে তবলা বাজায়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে, কিন্তু খুব একটা সে আসতে চায় না। আমরা কয়েকটা প্রোগ্রাম করলাম, কোন অনুষ্ঠানে বাজিয়েছে, আজকে আগে সে বলেছে আজকে কিন্তু আমি বাজাবো না, তোমরা শুধু গাই, কারণ ক্যামেরা তাকে ধরা যায় না, কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তো ও তবলায় ও জাতীয় পর্যায়ে একবার তৃতীয় হয়েছিল শিশু একাডেমিতে এবং শিখেছিল রামকানাই দাস পণ্ডিত তার ছেলে ভীমসেন দাসের কাছে শিখেছিল। আমি দু একটা মন্তব্য একটু করে দিতে পারি, কেউ কেউ করেছেন। আমি দেখছি
চৈতালি শীল, উনি আসাম থেকে দেখছেন, গৌহাটি থেকে। দেখছি দাদা, আমার হিয়ার মাঝে খুব ভালো লাগলো। তারপরে প্রশান্ত কুমার চক্রবর্তী, চট্টগ্রাম বোধনা আবৃত্তি দলের, তিনি লিখছেন, নিমাইদার সাথেই আছি, বেশ ভালো লাগছে অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ থেকে একজন লিখেছেন, আমার আত্মীয় হন বলে আমি চিনি, পামলি দে, লাইক চিহ্ন দিয়েছেন। নিরঞ্জন দাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন, দেখে ভালো লাগছে। লিলি পারভিন ও আমার সহপাঠী, নিমাই বন্ধু, তোর প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে, শুভকামনা রইল। উপম সাইকিয়া, অত্যন্ত আসামের প্রসিদ্ধ আবৃত্তি শিল্পী। আসামের যেমন আমরা সঙ্গীত বলতে এক দাগে ভূপেন হাজারিকাকে বুঝি, তেমনি আসামে আবৃত্তি বলতে অসমিয়া বা অহমিয়া ভাষার আবৃত্তি বলতে আমরা উপম সাইকিয়াকে বুঝি, যার চেষ্টায় গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আবৃত্তিতে অনার্স খুলেছে এবং আসাম প্রদেশে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবৃত্তি পাঠ্য হয়েছে, যেটা আমি মনে করি বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি একটি বিষয় খোলা উচিত বলে মনে করি। আমার এক সময়ের আবৃত্তির কিন্তু অনুরাগী এবং আমার গ্রামের ছোট ভাই খুব ভালো আবৃত্তি করে, সে লিখেছে, নিজের কথা নিজেই পড়তে হচ্ছে, অন্যরা অন্যভাবে নেবেন না। নিমাইদা একজন আবৃত্তিকার ও সংগঠক, আমি জীবনে কাউকে শুধু আবৃত্তি নিয়ে এত অভিভক্ত থাকতে দেখিনি, আর আবৃত্তি নিয়ে আমি পিএইচডি গবেষণা করেছি, সে বিষয়টাও সে লিখেছে। তারপরে উপম সাহিত্য অপূর্ব নিমাইদা, চৈতালিশীল অন্তরমম বিকশিত করো, খুব ভালো লাগলো। এরকম রূপশ্রী চক্রবর্তী, আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান আবৃত্তি শিল্পী, খুব সুন্দর লাগছে বৌদি, গান শুনে মন ভরে গেল, শ্রদ্ধা দাদা বৌদির জন্য অশেষ শুভকামনা, এমনটাই লিখেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সবার মন্তব্য হয়তো আমরা পড়তে পারছি না, আমি মোবাইল দেখে পড়ে দিলাম। যারা শুনছেন, দেখছেন, মন্তব্য করছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। এবারে আমি একটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের পরে আমার মনে সবসময় নজরুল ইসলামের কথা মনে পড়ে যায়, আমাদের জাতীয় কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তার ছন্দবদ্ধ কবিতা, বিখ্যাত কবিতা কাজী সব্যসাচী চমৎকার করে আবৃত্তি করেছেন, আমি সেটি আবৃত্তি করার চেষ্টা করছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টির আনন্দে মাতোয়ারা কবি কবিতাটি লিখেছিলেন যখন আলিপুর সেন্ট্রাল জেলে কবিতা লেখার জন্য তিনি আটক ছিলেন। তখন রবীন্দ্রনাথ তার বসন্ত বলে একটি গীতিনাট্য তাকে উৎসর্গ করেন। এই খবরটি যখন জেলের মধ্যে কাজী নজরুল ইসলামের কাছে চলে যায়, তখন মনের আনন্দে একটি সাধারণ কাগজে নজরুল ইসলাম সেই জেলের প্রকোষ্ঠে এই কবিতাটি লেখেন এবং কয়েদিদেরকে মনের আনন্দে অনেকবার আবৃত্তি করে শোনান। সেই কবিতা অসাধারণ, মানে চিন্তা করা যায় না এত প্রতিভাধর একজন কবি। আজ সৃষ্টি সুখের উল্লাসে, একটু মিউজিক থাকলে ভালো হতো, কিন্তু নেই, কিছু করার নেই। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, পাণ্ডেকে ওই জাগলো জুয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুলল সাগর, দুলল আকাশে, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুর আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর মুখে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারি খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘাইল, ফাগ লাগে ওই দিক বাসে, গো দিক বালিকার পিঠ বাসে, আজ রমন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, কেউ মানেনি চোখের জলে, বুক ভাসে তাদের প্রাণের, বুক ফাটে তাও মুখ ফোটে না, পানির বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আশির শিউলি শীতে, হাসলো শিশির দুর্ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবানে আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাস, মোর ডাইনে শিশুর সদ্য জাত, জরাই মরা পাম্পাস, মন ছুটছে গো আজ বলগা হারা, অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমরাও উল্লাসিত দাদা। ধন্যবাদ। অনেক সুন্দর দাদা, অনেক সুন্দর। এবার দিদি, আচ্ছা কমেন্টস গুলো পড়ো সোহেল। কমেন্টস রতন শীল লিখেছেন দারুণ, এমডি মশিউর রহমান লিখেছেন অসাধারণ, সবাইকে ঈদ মোবারক। আরেকজন লিখেছে হামিদা বেগম আমি আছি। শুধু থাকলে হবে না, শেয়ার করে দিতে হবে, কষ্ট করে ছিলেন আছেন থাকবেন, শেয়ারও করে দিবেন। দিদি, আমি রবীন্দ্রনাথের একটা খুব প্রেম পর্যায়ের একটা গান করি। হ্যাঁ, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী, ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়, আপনি আজিকে যবে শুধাইছ আসি,
আপনি আজিকে যাবে শুধাইছ হাসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। বাহ, অনেক সুন্দর। দাদা একজন শিল্পী খুঁজছিলেন, দাদা আসলেই ভালো একজন শিল্পী পেয়েছে। ঠিকই, আসলে আমরা দাদা এবং দিদির সাথে কথা বলে মনে হচ্ছে যে দুজনের মধ্যে অনেক ভাব। এখন ছোটখাটো ঝগড়াঝাটি কি হয় না? হ্যাঁ, নিশ্চয়ই। প্রতিদিন সেটাও একটু শুনবো। যত ঝগড়াই হোক, কিন্তু ওই মানে ওকে ছাড়া আমি আর কি ওকে বলি যে কখনো ওই যে এই করোনা প্যান্ডামিকে ও বলছে যে অফিস গেলে আমি আলাদা হয়ে যাব, বাসায় আসলে পরে যে একসাথে আমরা এক রুমে থাকবো না। তারপর আমি বলছি যে অফিস যদি না থাকতো ঘরে বসে করলেই ভালো, তোমাকে মানে আলাদা রুমে থাকতে পারবে না যত যাই হোক, মানে একসাথেই থাকতে হবে। যে মানে যে আলাদা করে আলাদা রুমে এসে থাকবে হচ্ছে যে না, দুঃখে হোক সুখে হোক আমরা একসাথেই থাকবো। আমাদের একটা আছে যে আমরা বিয়ের পরে অনেক দিন, প্রায় 6-7 মাস আমরা দুজন একদমই আলাদা থাকিনি কোথাও। অনেক দিন আমরা একসাথে মানে বেড়ানো বলেন বা আমার বাবার বাসায় গিয়ে বেড়ালে ও মানে এরকম একটা ছিল। ঈশ্বরের কৃপা আমাদের বন্ডিংটা এখনো তেমনই আছে, সবটুকুই ঠিক আছে। তবে আমি বেশি মানে উচ্চবাচ্য করি না ওর সাথে। ও কিছু বললে আমি তখন চুপ থাকি, কিন্তু সেটা পরে রিপ্লাই দিই আর কি। বুদ্ধিমতী। হ্যাঁ, এই সুযোগে আমি আরেকটু দিদির কাছে জানতে চাই যে 18 বছর হয়ে গেল, তো এই সময়ের মধ্যে কোনো একটা কথা বা কোনো একটা কিছু যে কথা দাদাকে বলা হয়নি বা বলতে চান, এরকম কিছু যদি থাকে আজকে বলতে পারেন দাদাকে, যে কথা হয়নি বলা। সেরকম কিছু হয়নি যে ওকে বলিনি এরকম এমন কিছু নেই। তারপরও যেহেতু এখানে সবাই আছে, তো আমি একটা কথা হয়তো নিমাই মণ্ডলকে বলিনি কখনো, বা আমি প্রতিদিন প্রার্থনা করার সময় ঈশ্বরের কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করি ওর মতো একজন স্বামী পেয়েছি। এটা আমি জানি না নিমাই মণ্ডলকে কখনো বলেছি কিনা, এটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ভগবানের কাছে যে ওর মতো একজন ভালো মনের মানুষের সাথে আমি সংসার করছি। ও খুবই ভালো মনের একজন মানুষ, এবং তার জন্য তাকে অনেক সাফারারও হতে হয় সব দিকেই। তখন আমি বলি যে সৎভাবে চললে তো শতেক বাধা হবে। আমার বাবা এটা সবসময় বলে যে সৎভাবে চললে শতেক বাধা। তো ও মানে একদমই সৎভাবে চলে, এবং শুধু ও না, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরও একদম 100% অনেস্ট যাকে বলে। আমার বাবা মানে এখনো আমার বাবা বলে যে একটা পয়সাও যেন কেউ না পায়, কোনোভাবে যেন খারাপ ভাবে না আসে, সেইভাবে চলবে। আমি সেই পরিবার থেকে আসছি যে যতটুকু নিজেকে পরিচ্ছন্ন রাখা যায় সব দিক থেকে। আমার মুখে সবসময় একটা জিনিস আমার থাকে, সেটা হচ্ছে সরি। আমি এটা অলওয়েজ সবাইকে বলি, সরি বলতে কখনো কার্পণ্য করবে না, থ্যাঙ্কস বলতে কখনো কার্পণ্য করবে না। প্রশংসা করতেও অনেক বড় মন লাগে, সবাই প্রশংসাও করতে পারে না। রবীন্দ্রনাথের ভাষায় আছে যে সবাই প্রশংসা করতে পারে না, প্রশংসা করতেও বড় মন লাগে। এখন তো দিদি প্রশংসা তো দূরের কথা, যে আপনি একটা ভালো কাজ করবেন সেই কাজে বাধা দেওয়ার জন্য অনেকে আসবে, নীতি কথা শোনাবে, কেউ কিন্তু প্রশংসা করবে না, কেউ কিন্তু প্রেরণা দিবে না যে কাজটা আপনি করেন বা তুমি করো বা তুই কর। কিন্তু
অনেকে অনেক কথা বলে, এটা ঠিক। না সেটা দাদা দাদা শুনেন কিছু বলবে মনে হয়। হ্যাঁ বলি যে হ্যাঁ, আসলে ওই একটা আমি একটু জানতে চাইছিলাম যে বৌদিকে যেটা বলেছিলাম ঠিক একই কথা দাদার কাছ থেকে শুনতে চাই, যে কথা হয়নি বলা দিদিকে। না, আসলে কি মানে সবসময় মাঝে মাঝে মানে হয় কি ওকে আমি সাধারণত সামনাসামনি কখনো প্রশংসা বা খুব কম করি। তবে আমি যখন আমি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করি তখন বলি যে ও আসলে হিন্দুদের একজন দেবী আছেন দুর্গা, 10 হাত। তো এত দ্রুত কাজ করতে পারে, নানামুখী কাজ, এবং তার ঠিক বিপরীত আমি অতি ধীর, সে অতি দ্রুত। এটার একটা মানে অদ্ভুত কম্বিনেশন আমাদের। তবে কাজের সময় হয়তো এগিয়ে যায়, তো খুব দ্রুত সব কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে হয়তো পরিকল্পনা অত সুন্দর হয় না কখনো কখনো। আমি আবার আমার পরিকল্পনাটা খুব ভালো থাকে, তুলনামূলকভাবে ধীর। তবে সে আমার সব কাজের সমর্থক। আমি যাই করি কোনো কাজ সে বিরোধিতা করে না এটা। আচ্ছা, আমি একটু একটু কবিতায় যাই আবার, যে আমরা প্রেম হ্যাঁ বা ব্যক্তিগত বিষয়ে আলোচনা হচ্ছিল। আমি প্রেমের একটি কবিতা আবৃত্তি করবো, আবুল হাসানের কবিতা। বের হলো হঠাৎ করে। আসলে আজকে আপনাদের অনুষ্ঠানের জন্য আমরা কোনো প্রস্তুতি নিইনি, বই খুঁজে যেটা বের হচ্ছে। দরকার তোমার না, এটা ঘর ঘর ঘর। তোমার চুবুক চুবুক এটা কোনো কালিমা, অনুষ্ঠান না দাদা, এটা ঘর। তবুও এই আমার কবিতা। আমার পেজে যারা আছে দাদা, সবাই আমার নিজের লোক, সব আচ্ছা, আমার খুব প্রিয় কাস্টমার। এদেরকে আমি প্রচন্ড ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে এই এটা আপনার ঘর মনে করেন। সেটাই ভাবছি যে আজকে এই কবিতার আগে এখানে আমি একটু একটা মন্তব্য পড়ে যে সুবীর ধর বীরু লিখেছেন ভালো লাগছে। তারপরে আরো অনেকে একাধিক মন্তব্য লিখেছেন, শেয়ার করছেন উনি। রূপশ্রী চক্রবর্তী লিখছেন দারুণ তালছন্দ রসের অপূর্ব সম্মেলন, রূপশ্রী অনেক ভালো আবৃত্তি করেন। আর আমি এই মুহূর্তে আমার পিএইচডি গবেষক, আমার পিএইচডি গবেষণা ছিল দাদা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন এখন। আচ্ছা আচ্ছা, আমার টাইমলাইনে শেয়ার। ভিডিও শেয়ার করে দেন, পেয়ে যাবে আপনার ফ্রেন্ডরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে শেয়ার টু গ্রুপ দিলাম। আমি ঠিক এই একটু টেকনিক্যাল সাউন্ড না আমি অতটা, যতটা মীরা পারে। আমি শুধু একটা কবিতা আবৃত্তি করছি আবুল হাসানের, তোমার চিবুক ছোবক কালিমা ছোবো না। তার আগে আমার পিএইচডি গবেষক, বর্তমানে রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর শরীফা সালোয়া ডিনা, যিনি আমার আবৃত্তি গবেষণা, আবৃত্তির বিষয় ছিল বাংলাদেশের কবিতা শিল্প রূপান্তরের ধারা আবৃত্তি চর্চা। সে বিষয়টি তিনি তখন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে শিক্ষকতা করতেন। এখন তিনি এরপরে তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিন হয়েছিলেন কলা অনুষদের। এখন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাকে ডেডিকেট করে এই কবিতাটি পড়ছি, তোমার চিবুক ছোবো কালিমা ছোবো। এটি আমার আবৃত্তি অ্যালবামও ছিল, 1995 সালে আমার আবৃত্তির অ্যালবাম বের হয়, প্রথম সেখানে ছিল। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছে। তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ, শুদ্ধ হব, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার পায়ের নিচে পাহাড় আছেন। তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, পাথর সরিয়ে ঝর্ণার প্রথম জলে আমি স্নান করব, নীলিমা রাখবো না, কালিমা রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। এখন তোমার কাছে যাব, তোমার ভিতরে এক সাবলীল শুশ্রূষা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মৌজ আকাশে তাকা, আমি ক্ষত মুছে ফেলবো, আকাশে তাকাবো, আমি আঁধারে রাখবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি, নেবু ফুল, গাভীর দুধের সাদা, হেলেঞ্চা শাকের ক্ষেত, যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে তারা নিশ্চয়ই আছে। তোমার চিবুকে সেই গাভীর দুধের সাদা সুবর্ণ রাখাল, তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয় তৃণভূমি, কাছে আয় পুরনো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক ছোবো, কালিমা ছোবো না। এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। প্রেমের কবিতা। মন ভরে গেল দাদা।
অনেক জানি না অনেক আমাদের ভালো। সময় কতক্ষণ আছে জানি দাদা না, আমরা দাদা অনেক কথা কিন্তু আমাকে কখনো আবৃত্তি শোনায় না আলাদা করে। এই যে শুনে ফেললেন। আমি এরকম এরকম ওকে বলি যে একটা একটু প্র্যাকটিস করো, আবৃত্তি একটু করো, বলছে না কাজের সময় পাই না, এই না সেই না। তো সত্যিকারের যে ভুল করেও কখনো আমাকে শোনায় না, খুব কম। আর ওরও আক্ষেপ আছে যে আমি 18 বছরে ওকে একটা গান এই পর্যন্ত তুলে দেইনি। তা আমি বলছি যে ওকে গান শিখাতে চেষ্টা করেছিলাম, কিন্তু ও তালে এরকম মানে উল্টাপাল্টা করে ফেলে, আমার ধৈর্য আর তখন থাকে না। আসলে মজার একটা একটা গল্প কেন, বলি। কথার তো ছন্দ আছে। এক কথার ছন্দ, আমি তো গানের মজার কথার ছন্দ আছে, গানের ছন্দ আলাদা। গানের ছন্দ আলাদা। তো আমি একটা ছোট্ট মজার নিজের জীবনের কথা বলি। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। তো আমি খুব গান শিখতে ইচ্ছুক। আমার এক প্রতিবেশী, এক দুলু বলে এক কাকু, তার সাথে আমি ৩,৮০০ টাকা নিয়ে যাচ্ছি একটা হারমোনিয়াম কিনতে। তো আমি ক্লাসের যেহেতু প্রথম বালক, ফার্স্ট বয়, আমার বাবার ধারণা ছিল এই গান শিখলে মনে হয় আমি আর ভালো রেজাল্ট করবো না। কোথা থেকে টের পেয়ে পথ থেকে ফিরিয়ে আনলো। এই জন্য আমার বাবা প্রয়াত হয়েছেন, বাবার প্রতি অনেক শ্রদ্ধা আছে, কিন্তু আমার একটা মৃদু ক্ষোভ আছে যে বাবার কারণে আমার গান শেখা হয়। এই জন্যই তখন থেকে আমার মনে ছিল যে আমার যে জীবন সঙ্গী হবে তাকে প্রথম শর্ত হতে হবে গান জানতেই হবে। আমি যেন ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে হারমোনিয়াম আছে। তো আমি এখন ঘুম থেকে দেখি যে রুমে আমার মাথার কাছে হারমোনিয়াম আছে, তবলা আছে, ড্রয়িং রুমে তানপুরা আছে, যান্ত্রিক তানপুরা, ম্যানুয়াল তানপুরা, ছেলে তবলা বাজাতে পারে। তো ঈশ্বর সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবেই মানুষকে তার বাসনা পূর্ণ করে। যদি বাসনাটা একেবারে সুনির্দিষ্ট হয়, সে কি চায়, ফোকাসড যদি হয়, সেই লক্ষ্যে সবাই মনে হয় পৌঁছাতে পারে। আর আমরা একটু এর মধ্যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের গুড নিউজ বিডি, আমরা যারা আজকের আয়োজক, প্রকৃতি প্রকৃতিকে আমরা একটি পোশাকের দোকান, তাদের কয়েকটি শাখা আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য। আর গুড নিউজ বিডি.com, আমি ভুল বললাম কিনা জানি না, স্মৃতি থেকে বলছি, দেখতে পাচ্ছি না, যে তার কর্ণধার সোহেল সাহেব আছেন এবং যিনি প্রকৃতির মৃত্যু আছেন, যে তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি দুটো প্রতিষ্ঠানের আমরা সাফল্য কামনা করছি। প্রকৃতি পোশাক নিয়ে কাজ করে, অত্যন্ত চমৎকার ডিজাইনের পোশাক তারা নিয়ে আসে আমরা জেনেছি। তো আমাদের যারা দর্শক তারা নিশ্চয়ই প্রকৃতি থেকে গিয়ে দেখবেন, অন্তত তাদের পছন্দের পোশাক পেতে পারেন কিনা, এবং গুড নিউজ এই বিডি.com এখান থেকে সংবাদ পড়তে পারেন, সেখানে হয়তো নিশ্চয়ই আমাদের অনেক অজানা খবর থাকবে। দুটি প্রতিষ্ঠানের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদেরকে বৌদির কাছে একটা গানের রিকোয়েস্ট আছে। একজনে লিখেছেন, আমি পথ ভোলা পথিক। আমি দেখেছি আমি এটা। পথ ভোলা। এটা মানে ডুয়েট করতে বলেছে, আসলে অনেক বড় গান তো এটা, মানে ডুয়েটের জন্য এই গানটা আরেক সময় এটা শোনানো যাবে, অনেক বড় গান। আমরা আর কি হচ্ছে duet- আমি একটু একটু দাদার সাথে, দাদা যে বললেন একটু অন্যদিকে একটু যাই, ওর কথাটা ধরে সূত্র ধরে সে বললো না যে আমি গান গাইতে শিখতে পারেনি বলে সে মানে গান জানা মেয়ে বিয়ে করেছে, কিন্তু সে আমাকে প্রায় বলে থাকে যে গান জানা মেয়ে চেয়েছি, কিন্তু এত বেশি ভালো গান জানবে সেটা ভাবতে পারিনি। আমার ইচ্ছে ছিল যে গান জানলেই হলো। মেঘনা চাইতে বৃষ্টি। বলে যে এত বেশি ভালো গান গাবে সেটা বুঝতে পারিনি। মিরাজুল তো মানে 1996 সাল থেকে বাংলাদেশ বেতারে গাইছি। বাংলাদেশ বেতারের একেবারে সর্বোচ্চ গ্রেড, অর্থাৎ গ খ কয়ের উত্তরণের কয়ের পরে যে গ্রেড, সর্বোচ্চ গ্রেডের শিল্পী, এবং বাংলাদেশ টেলিভিশন লিস্টেড সব চ্যানেলই করে। আমরা দুজন কলকাতা তারা বাংলায় আজ সকালের আমন্ত্রণে লাইভ প্রোগ্রাম করে এসেছি, এবং বিনয় সঙ্গীতে আমিও রেডিওতে 12 বছর গ্রন্থনা উপস্থাপনা করতাম, উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান, যুব তরঙ্গ আর অন্বেষাবলী অনুষ্ঠানে ক্লাস নিতাম। বিটিভিতে আমিও পৃথিবীর সর্বোচ্চ যে টপ গ্রেড বলে, সেই টপ গ্রেডের শিল্পী হিসেবে সবার দোয়ায় আছে। এই মুহূর্তে আমি দেখছি আসাম থেকে একজন লিখেছে, প্রজন্ম শাহরিয়া, মই প্রজন্ম চৌরিয়া, আসামি ভাষায় লেখা, আমি একটু একটু করতে পারি। গুয়াহাটি অনুষ্ঠান চাই আছো, প্রতিদিন আবৃত্তি কারোর আবৃত্তি মনোমোহা, প্রণাম জানালো। মনে হয় তার বাংলাটা এমন হবে যে তার নাম প্রজন্ম শাহরিয়া, ঢাকাতে আবৃত্তি করে গেছে, যে গুয়াহাটি থেকে সে অনুষ্ঠান শুনছে, সে আমাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে এই আমাদের দুই আবৃত্তি শিল্পীর প্রতি। আমরাও প্রজন্ম শাহরিয়াকে অনেক আশীর্বাদ করি। সে আকাশবাণী অনুষ্ঠান উপস্থাপক,
তোমার সঙ্গে যুক্ত ঢাকাতে আয়োজন করে গেছে 10 সালে। তো অনেক বড় পারবে আপনার কাছে। আচ্ছা, আমরা কি এখান থেকে আমরা একটা কবিতা ভেবেছিলাম ডুয়েট করব। ডুয়েট করলে এক জায়গায় বসে। এখন আমরা দুই জায়গা থেকে মনে হয় ডুয়েট করতে পারবো নাকি? এরকম বোধহয় করা যায়। তুমি কি মনে করবে? আমরা চাইলে এক ক্যামেরা করতে পারি, এক ক্যামেরায়ও যেতে পারেন চাইলে। করতে গেলে আমার উঠে যেতে হতে পারে। আমরা দেখি যে তার কাছে হঠাৎ কবিতা করতে পারি। কবিতাটি যদি আমরা করতে পারি, আমার কাছে স্ক্রিপ্ট আছে, তার কাছেও আছে। আমরা অনেক জায়গায় করেছি, কলকাতায়ও করেছি, বাংলাদেশ টেলিভিশনেও এটা আমরা করেছি, যেটা বাংলাদেশ রবীন্দ্রনাথের জন্মের বিশেষ প্রোগ্রামে আমাদের তৎকালীন বিটিভির জিএম জামান ভাই তার আগ্রহে তিনি আমাদের অনুষ্ঠানে সেখান থেকে আমরা কবিতাটি হয়তো বা করার চেষ্টা করি। দুদিক থেকে আমরা মনে করতে পারি। কবিতাটা বের করে নিই, ওটা বোধহয় করা যায়। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি অত্যন্ত প্রেমের কবিতা, ওটা আমরা একটু, তুমি কি ধরবে? এখনই করবো কৃষ্ণকলি? হ্যাঁ হ্যাঁ একটু ডুয়েট করে নিই, তারপর আবার চলে যাবো। হ্যাঁ শিওর। আমার স্টেপটা দুদিক থেকে দুজন করি, এক জায়গায় ক্যামেরাতে ঠিক ধরতে পারে না, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যাব। এখন এখান থেকে কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পর লোটে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত আকাশ পানে আনি যুগল গুরু, শুনলে বাড়িতে মেঘের গুরু গুরু কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, ডুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলি গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানে সে মেয়ে কালো। তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শহরে কোণে, এমনি করে কালো কোমল ছায়া এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলো কোন লোক,
দেখেছিলে ময়না পাড়ার মাঠে, ও কালো মেঘ কালো হরিণ মাথার পরে দেয়নি তুলে লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারই বলি। কালো তারে বলে গায়ের লোক, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, মেঘলা দিনে দেখেছিলে মাঠে। কৃষ্ণকলি আমি তারে বলি। বাহ, কি অসাধারণ কম্বিনেশন। দুজনে দু জায়গায় বলে একটু সময়ের একটু হেল্পের হচ্ছে কয়েক সেকেন্ড। দাদা ভাষা হারিয়ে ফেলেছি। না, এটা আমাদের ইউটিউবে আছে, ইউটিউবে এটা আমরা দিয়ে রেখেছি বিটিভিটা, সেটা দেখেছি, অনেক শ্রোতা দেখেছে। রুমানা আফরোজ রুমা লিখছেন, আমরা দুজন দেখছি দাদার আবৃত্তি শুনতে চাই। অনেক ধন্যবাদ শ্রোতা দর্শক যারা দেখছেন কষ্ট করে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঈদ, সেই ঈদের যে একটি প্রস্তুতি নেওয়ার সবার ব্যস্ততা আছে, তার মধ্যে থেকেও যারা দেখছেন তাদেরকে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব আলম লিখেছেন, লাইভ দেখে মনে হচ্ছে সত্যি চাঁদ রাত। ধন্যবাদ। আড্ডা দিয়ে আড্ডা জমে উঠছে। আড্ডা দিতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, ভালো লাগছে। আর হচ্ছে সময়ের কাটা টিক টিক করছে দাদা। হ্যাঁ, মনে হচ্ছে এই মাত্র শুরু করলাম। হ্যাঁ, আসলে মানে ওই আবেগটা থাকতে থাকতেই শেষ করাই ভালো। বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে না? হ্যাঁ, বেশি হয়েছে। কিন্তু গান শুনে, আবৃত্তি শুনে, কোনোটা শুনে মন ভরে নেই। ঠিক আছে, একসময় আপনার প্রতিষ্ঠানে কোন এক সময় যদি আয়োজন করেন, আমরা গান আবৃত্তি যুগলবন্দি 1-1.5 ঘন্টা শুনিয়ে আসবো আপনাদের প্রতিষ্ঠানে। হ্যাঁ, অবশ্যই। আর হচ্ছে আমরা তো কতদিন গৃহবন্দী আছি জানি না, এরকম বন্দি অবস্থা থাকলে বারবার দাদা এবং দিদিকে ডাকবো, আড্ডাও দিব। তো এবার হচ্ছে দিদির একটা গান শুনতে শুনতে বিদায়। হ্যাঁ, আসলে আমরা ঘরে বসে ভাবছি যে বাংলা একাডেমিতে মীরা ফেব্রুয়ারিতে করলো, 2 বছর আগে ওর আমি এই কবিতাটা এবং আরেকটি গান এবং আরেকটি কবিতা, মিতা হককে তখন বাংলা একাডেমি পুরস্কার সম্মানিত করেছিল, রবীন্দ্র পুরস্কার, সেখানে করেছিলাম। বিভিন্ন মঞ্চে ঠিক আছে, মীরা মণ্ডলের গানের মধ্যে দিয়ে এই গানটার পরে কি আমরা কথা বলবো, না বিদায়টা গানের আগেই জানিয়ে দেব? বিদায়টা পরে নেই, গানের আগে পরে তাহলে না, পরে। ঠিক আছে, আচ্ছা। এটা আমার একটা মানে অনুরোধ ছিল। আমি এখানে আসার আগে আমার এক বন্ধু আমাকে খুব করে বলছে যে এই গানটা যেন অবশ্যই করি। বন্ধুর জন্য শুভকামনা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলে
নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে আগুন করেছে আহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে আগুন করেছে আহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। হ্যাঁ, বন্ধু ভালো গানই রিকোয়েস্ট করেছেন। বন্ধুর জন্য তো শুভকামনা, ঈদ মুবারক। দিদি এবং দাদা দুইজনই গুণী মানুষ, তাদের মূল্যবান সময় আমরা নিয়ে নিলাম। না আমাদের নিয়ে যথেষ্ট ভালো নিলাম লেগেছে। নিয়ে নিলাম সেটা না, আরো নিব, নিতেই থাকবো। আমি অত্যন্ত আনন্দিত। এই মুহূর্তে একজন দর্শক লিখেছেন রতনশীল আসাম থেকে, দাদা বৌদির কণ্ঠে আমি পদ ভোলায় প্রতীক এসেছি রবীন্দ্রসঙ্গীতটা শুনতে চাইছি কিন্তু সময় নেই। তুষার হাওলাদার অসাধারণ ভালো লেগেছে। আর তারপরে দেখছি মাহবুব আলম এই লাইভ দেখে মনে হচ্ছে চা তুলেছে। রুমানা আফরোজ রুমা, আমরা দেখছি দাদার আবৃত্তি শুনতে চাই, এমন অনেকগুলো মন্তব্য এসছে, সব মন্তব্য পড়া সম্ভব নয়। তো আমরা আসলে উপস্থাপকদেরকে টপকে গিয়ে নিজেরাই পড়ে দিলাম মন্তব্য। তো হচ্ছে যে আসলে আমরা ওইভাবে তো ফরমাল অনুষ্ঠান করছি না, যে আড্ডার মতো এই জন্য সবাই মিলেই করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চয়ই আরো বড় ধরনের কোনো মানে পরিবেশ পরিস্থিতি সুন্দর হলে আমরা ওই লাইভ আড্ডা মানে আমরা অনলাইনে নয়, সেটি আমরা একবারে অফলাইনে সরাসরি স্টেজে বা প্রকৃতির যে শোরুম সেখানে হতে পারে, কিংবা যে সোহেল সাহেবের যে পত্রিকা অফিস সেখানে হতে পারে। সরি আমি মাঝে মাঝে এটা ভুলে যাচ্ছি, যে goodnews.com শুধুমাত্র, তো সেখানে হতে পারে। তো সে জায়গায় যাব আমরা, দর্শক শ্রোতা আসবেন, আপনারা আমাদের জন্য আশীর্বাদ শুভকামনা করবেন, প্রতিষ্ঠান দুটির জন্য আমাদের শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার তরফ থেকে শুভরাত্রি। দিদি আপনি আপনার ভক্তদের কিছু বলেন। প্রথমে ভক্তদের আগে আমি প্রকৃতিকে জানাই শুভকামনা। প্রকৃতি উত্তরোত্তর অনেক দূর এগিয়ে যাক, প্রকৃতির সাথে আমরা আছি, থাকবো। যখন আবার ডাকবে আবার আসবো। আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে গান গাইছি, গান আবৃত্তি আড্ডা সব মিলিয়ে আসলে খুব ভালো লাগলো। কিভাবে যে 1 ঘন্টা 16 মিনিট পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।
তো এই এই পরিবেশটা এরকম যে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না, যে তখন মনে হয় যে সারা রাতও মনে হয় আমরা এরকম ভাবে চালিয়ে যেতে পারবো। আর আপনাদের মিতু দিকে এবং সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। একসাথে আমরা অনেক গান গল্প আড্ডা দিলাম, ভালো লাগলো। আর আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে এতক্ষণ আমাদের গান আবৃত্তি শুনেছেন, গান গল্প আড্ডা শুনেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আজকে অনেকেই যে মানে যারা গান শুনতে চেয়েছেন আমি শোনাতে পারিনি আজকে সময়ের অভাবে, আমি কথা দিলাম ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি সেগুলো পূরণ করব। ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই নিরাপদে থাকুন, ঘরে থাকুন, ঈদ মুবারক। ঈদ শুভরাত্রি। মোবারক দিদি, ভালো থাকবেন, শুভরাত্রি। দেখতে দেখতে আমাদের সময় শেষ, এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলছি আমার প্রকৃতির আপু এবং ভাইয়াদেরকে ঈদ মোবারক। যতখানি ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার জন্য, ঘরে থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। গুড নাইট। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই দুজন গুণী শিল্পী আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, তাদের কাছে আমাদের আবারও কৃতজ্ঞতা। দর্শকদের অনুরোধ করছি, আপনারা অপ্রয়োজনে কেউ বের হবেন না। আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমরা দিন দিন দেখছি আমাদের সংক্রমণের হার বাড়ছে, তো এইটাকে আমরা একটাই মাত্র সমাধান, আপনি শুধু ঘরে থাকুন। আপনি ঘরে থাকলেই আমরা এই ক্রান্তি খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। সবাই ঘরে থাকুন, সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।